স্টার্চটা কি? স্টার্চটা কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কোনটার ভিতরে পড়বে? বাট ম্যাডাম 100 এর ব্যাপারটা কি বলছেন বুঝি নাই। হ্যাঁ, 100 এর ব্যাপারটা হচ্ছে কি যে তুমি যদি নিচে থাকে সবসময় আমার 50 গ্রাম গ্লুকোজ, তো 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে তো আমার ব্লাডের গ্লুকোজ লেভেল একটা লেভেলে যাবেই। তারপরে আমি দেই কি, তারপরে অন্য আরেকটা টেস্ট মিল খেতে দেই তাকে। হ্যাঁ, সেই টেস্ট মিলটা উপরে দেই। এখন যদি ওইটার ভ্যালু অনেক কম হয় তাহলে ওইটা আসলে ক্যালকুলেশন করে বের করা ডিফিকাল্ট হয়ে যায়। ওই জন্য আমরা সাধারণত 100 দিয়ে গুণ করি। 100 দিয়ে গুণ করলে একটা ভ্যালু চলে আসে। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কন্টেন্ট ফুডগুলি হাইপোগ্লাইসেমিক পেশেন্টের জন্য বেস্ট ইফেক্টিভ। হ্যাঁ, অবশ্যই। যেগুলো যদি কোনো পেশেন্ট হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে থাকে তাহলে যে ফুডগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, তুমি সাথে সাথে তাকে তাদের সেই ফুডটা খাওয়াই দিবা। এই জন্য এই যে ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। এই কারণেই তো তোমরা যেহেতু ডক্টর হতে যাচ্ছ তোমাদের জানতে হবে যে কোন খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই আর কোন খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স লো। তাহলে যে মানুষটা হাইপোগ্লাইসেমিক শকে চলে গেল তাহলে নট নেসেসারি যে তোমার ওই মুহূর্তে গ্লুকোজই খাওয়াই দিতে হবে। যদি যার গ্লাইসেমিক ইন্ডেক্স, অ্যাজ ফর এক্সাম্পল খেজুরের কথা আমি জানি যে ওর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই, 100, তাহলে তুমি যদি তোমার ওই মুহূর্তে ওর কাছে খেজুর থাকে বা ওই যে ক্যান্ডি বা যা যে বিদেশে যাদের ডায়াবেটিস থাকে তারা তো সবসময় পকেটে ক্যান্ডি ট্যান্ডি এগুলো রেখে দেয়, যার গ্লাইসেমিক ইন্ডেক্স হাই তুমি সেই জিনিসই খাওয়াই দিবা। আর একটা মানুষ যে ওয়েট রিডাকশন করাতে চাচ্ছে বা যার ডায়াবেটিস আছে তাকে তো তুমি ওই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এর খাবার দিতে পারবা না। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এর খাবার তার জন্য প্রহিবিটেড। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে একটু গ্লাইসেমিক ইন্ডেক্সটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবার আসো মনোস্যাকারাইড। মনো মানে তো তোমরা জানো, মনো মানে হচ্ছে 1। এটা হচ্ছে সিম্পলেস্ট গ্রুপ অফ কার্বোহাইড্রেট এবং এটাকে আমরা সাধারণত সিম্পল সুগার বলে থাকি। মনোস্যাকারাইড গুলোকে সাধারণত আমরা সিম্পল সুগার বলে থাকি, কিন্তু আসলে ডাইস্যাকারাইড গুলোকেও সিম্পল সুগারের আন্ডারে নিয়ে আসা যায়। তো আসলে মনোস্যাকারাইড এইটা কিন্তু টিচাররা খুব শুনতে চায়, সেটা হলো যে কেন এটা মনোস্যাকারাইড আমরা কেন বললাম, কেন এটা সবচেয়ে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। এটার মূল কথাই হচ্ছে যে ইট ক্যানট বি হাইড্রোলাইজড ফার্দার। এটাকে তুমি আর হাইড্রোলাইজড করতে পারবা না। মানে এটাকে যদি তুমি হাইড্রোলাইজড করো তাহলে কি হবে, হাইড্রোলাইজড করলে ওটা আর কার্বোহাইড্রেট থাকবে না, মানে হাইড্রোলাইজড করা যাবে না। আমরা ওই যে কার্বোহাইড্রেটের ডেফিনিশনে একটা কথা পড়েছিলাম না, যে এমন একটা কম্পাউন্ড যাকে হাইড্রোলাইসিস করলে তুমি একটা কম্পাউন্ড পাবা যার ভিতরে যেটা পলিহাইড্রক্সি অ্যালকোহলের সাথে আইদার অ্যালডিহাইড অথবা কিটো ফাংশনাল গ্রুপ থাকতে হবে। কিন্তু যদি তুমি মনোস্যাকারাইডকে হাইড্রোলাইজ করো তাহলে তখন ওর ভিতরে আর এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকে না। এই জন্য মানে এটাকে ফার্দার আর হাইড্রোলাইজ করা যায় না। মূল কথা হচ্ছে এটাকে আর ফার্দার হাইড্রোলাইজ, এই জন্য এটা মনোস্যাকারাইড। সবার ব্লাড গ্লুকোজ লেভেলের চেঞ্জ কি একই হবে? ডায়াবেটিক যারা তাদের কি কোনো চেঞ্জ আসবে? না, তাদের কোনো চেঞ্জ আসবে না। কারণ হচ্ছে যে ওটা তো একটা মেজার করে নেওয়াই হয়েছে যে এই 50 গ্রাম গ্লুকোজ খেলে তার ব্লাড গ্লুকোজ লেভেল এতই হবে, সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল। এবং এইটাকে স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু আমি অন্য একটা ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স বার করতেছি যে ও কতটা এই গ্লুকোজের কাছাকাছি, ওই ফুডটা গ্লুকোজের কাছাকাছি। আমি গ্লুকোজ দিলাম, দেওয়ার সাথে সাথে 50 গ্রাম গ্লুকোজ খাওয়ালাম, খাওয়ার সাথে সাথে আমার মনে করো আমার ব্লাড গ্লুকোজ লেভেল হয়ে গেল 80। এখন আরেকটা অন্য একটা খাবার খাওয়ালাম 50 গ্রাম, সেটা খাওয়ার পরও কি আমার ব্লাড গ্লুকোজ লেভেল সাথে সাথে 80 হয়ে যায় না 50 থাকে না 30 থাকে? এটা দিয়ে তো আসলে আমি কম্পারিজনটা করতেছি। আমি কি বুঝাতে পেরেছি মুবাশশির আহমেদ শুভ্রকে? ডায়াবেটিক পেশেন্টদের কোনো চেঞ্জ আসবে না, সবার ক্ষেত্রে একই হবে। তাহলে তোমরা যেন এটা বলতে ভুলো না, কারণ দু একটা টিচার আছে যারা এটা কিন্তু শুনতেই চায় যে কেন এটা মনোস্যাকারাইড, কি কেন তুমি এটাকে মনোস্যাকারাইড বলতেছো, বিকজ ইট ক্যানট বি হাইড্রোলাইজড ফার্দার, এটাকে আর হাইড্রোলাইজড করা যায় না, সেই জন্য এটা মনোস্যাকারাইড। মেহরাব জামি, ভেরি গুড। বাবা আচ্ছা, আমরা এখন মনোস্যাকারাইডকে, হ্যাঁ আমার যেহেতু এদের সাথে আমার প্রতিদিন দেখা হয়, তোমাদের ভয়েসটা শুনতে পারলে আমার আরো বেশি ভালো লাগতো, কারণ আমি অনেক যারা আছে যারা আমার আননোন, আমি যাদেরকে চিনি না, স্টিল ওরাও তো আমার মানে এখন আমি ওদেরকে পড়াচ্ছি, দে আর মাই স্টুডেন্ট। তো ওদেরকে আমি শুনতে পারলে আমার অনেক ভালো লাগতো। এনিওয়ে, তাহলে আমরা এই মনোস্যাকারাইডটা, আচ্ছা মুবাশশির আহমেদ শুভ্র বুঝতে পেরেছো এবার তুমি? আচ্ছা,
আসলে 50 গ্রাম গ্লুকোজটা খাওয়ায় ওইটাকে কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে ওটার সাথে আমি কম্পেয়ার করি অন্য একটা ফুডকে। ওটাকে ধরে নাও যে ওটা হচ্ছে কম্পারিজন গ্রুপ। সবসময় আমরা একটা স্টাডি করার সময় একটা কিছু থাকে না, একটা কন্ট্রোল, তুমি কার সাথে কম্পেয়ার করবা, এটা হচ্ছে সেই কন্ট্রোল। এই যে 50 গ্রাম গ্লুকোজ যে খাওয়াই দিলে, এটা হচ্ছে তোমার সেই কন্ট্রোল। ওইটার সাথে কম্পেয়ার করে তুমি দেখবা যে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়লো, মানে ওইটাকে ওইটা ওই মানে ওই ফুডটা খাওয়ার পরে কি ব্লাড গ্লুকোজ লেভেল এই 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার মতোই এতই বেড়েছে না চেয়ে কম বেড়েছে। যদি কম থাকে তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। ও ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্টরাই বোধহয় জয়েন করেছে, বাহ ভালোই, আমি খুশি হলাম। একটা হচ্ছে যে আমরা এটা এটা তোমরা একটু দেখে নিবা, যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে বুঝাই দেব। সেটা হলো যে আমরা মনোস্যাকারাইডকে কিন্তু তোমাদের এটা রিটেন পরীক্ষাতে আসে, আমি জন্য নিয়ে এসেছি যে এটা রিটেন পরীক্ষাতে আসে। সেটা হলো যে দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে বেসড অন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম, এখানে লেফট সাইডে খেয়াল করে দেখো ট্রায়োজ টেট্রোজ এই সবগুলোই কিন্তু মনোস্যাকারাইড, এবং এরা এমন একটা পর্যায়ে চলে আসছে এরপরে কিন্তু এদেরকে আর হাইড্রোলাইজড করা যাবে। আর বেসড অন দ্য প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের প্রেজেন্সের উপরে ডিপেন্ড করে এদেরকে আবার আমরা বলতে পারি যে একটা হচ্ছে অ্যালডোজ কন্টেইনিং আর হচ্ছে কিটোজ কন্টেইনিং। তো এই ট্রায়োস মানে 3 কার্বন কন্টেইনিং, তার সাথে যদি তার ফাংশনাল গ্রুপ থাকে অ্যালডোজ, তাহলে তখন তার নাম কি হবে, আর যদি কিটোজ ফাংশনাল গ্রুপ থাকে তখন তার নাম কি হবে, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও। তার মানে যদিও এ ট্রায়োস মানে মাত্র 3টা কার্বন, এ টেট্রোস, এও কিন্তু মনোস্যাকারাইড, মানে এও কিন্তু কার্বোহাইড্রেট। এই জিনিসটা ভুলো না, হ্যাঁ। তার মানে এই যে খেয়াল করে এই যে ক্রোনোলজিক্যালি আমরা আগাচ্ছি, খেয়াল করে দেখো এই যে গ্লিসারআলডিহাইডের ট্রায়োস, ইরাইথ্রোজ এটা হচ্ছে টেট্রোস, এটা রাইবোজ পেন্টোজ মানে 5 সুগার কন্টেইনিং। এখানে কি, এখানে দেখো ফাংশনাল গ্রুপ কি আছে, ফাংশনাল গ্রুপ আমরা কি বলেছিলাম যে পলিহাইড্রিক অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটো ফাংশনাল গ্রুপ, আইদার অ্যালডিহাইড অথবা কিটো ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলেই সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। আমাকে এবার বলো যে এই কার্বোহাইড্রেটের ডেফিনিশন কি এইভাবে মুখস্থ করার দরকার আছে? তোমরা যে মুখস্থ করো, মুখস্থ করে বলতে যে ওই যে আমি জানি না হারপার টারপার এরকম কিছু বই থেকে তোমরা মুখস্থ কঠিন একটা জিনিস দিয়ে মুখস্থ করো, করে বলতে যে প্রায় সময় তোমরা মাঝখানে দু একটা ওয়ার্ড ড্রপ করে ফেলো, যেটা আমি আগেই বলেছি যে আলটিমেটলি যে ওটা মিনিংলেস হয়ে যায়, এটা করো না, তোমরা অবশ্যই বুঝে পড়বা। এই জিনিসটা একটু বুঝে নাও যে কি হচ্ছে এখানে। পলিহাইড্রিক অ্যালকোহল কিন্তু দেখো মানে মোর দ্যান 1 হাইড্রক্সিল গ্রুপ আছে, তারপরে কি হচ্ছে এর সাথে আইদার অ্যালডিহাইড অথবা কিটো ফাংশনাল গ্রুপ আছে, যার ভিতরে আছে সেই কার্বোহাইড্রেট আছে। হাইপোগ্লাইসেমিক পেশেন্ট বলা হলে ট্রিটমেন্ট কি ওয়াইজ হবে? ট্রিটমেন্ট তুমি কি দেবা, দেখো কারোর হচ্ছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল 3.5 আসছে, তো সে হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবে না, সে তো হচ্ছে যে নর্মাল ডায়াবেটিক পেশেন্ট নয়, হ্যাঁ ডায়াবেটিক পেশেন্ট নয়। তো আমাদের, আমি যদি ডায়াবেটিক পেশেন্ট না হই, ডায়াবেটিক পেশেন্ট হলেও তোমার বডির তো একটা মেকানিজম আছে, তোমরা যদি এটা ফার্স্ট ইয়াররা হয়তো এখনো অত বুঝবে না, কিন্তু তোমরা যদি ফার্স্ট ক্রপ পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমরা তো অবশ্যই জানো এটা যে আমার বডি কি করে, সাথে সাথেই গ্লুকোনিওজেনেসিস শুরু করে দেয়। আমার বডি গ্লুকোনিওজেনেসিস শুরু করে, আমার বডি নিজে নিজেই বডির ভিতরেই নতুন করে গ্লুকোজ তৈরি করতে থাকে, কারণ আমার বডি সবসময় ব্লাড গ্লুকোজ লেভেল স্ট্যাটিক রাখতে চায়। এবার ডাইস্যাকারাইড তোমাদেরকে এই ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইড গুলো ধরে, তোমাদের পরীক্ষাতে ধরে। আমি যে আমার এই মানে পুরো প্রেজেন্টেশনটা যে সাজিয়েছি, পুরো প্রেজেন্টেশনটাই কিন্তু সাজানো হয়েছে একদম পরীক্ষাকে ফোকাস করে। আমি হাবিজাবি কোনো কিছু নিয়ে আসি না, এই হাবিজাবি জিনিস করতে যে তোমরা মূল জিনিস থেকে ডেভিয়েটেড হয়ে যাও। প্লিজ তোমরা এই সামনে তোমাদের যাদের পরীক্ষা, তোমরা একটু এটার দিকে কনসেন্ট্রেট করো, এখানে আজকে এখানে যা যা পড়ানো হচ্ছে এখানে এইটার উপরে তোমরা কনসেন্ট্রেট করো, এর বাইরে বেশি পড়ার দরকার নাই। হাবিজাবি জিনিস পড়া বাদ দিয়ে দাও। এই ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট, কারণ হাবিজাবি জিনিস করলে তোমরা মূল জিনিস তখন বলতে পারো না। দেখো ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইডের ভিতরে একটা হচ্ছে মাল্টোজ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় মাল্টোজের ভিতরে কি কি আছে, মাল্টোজটা কি, প্রথম কথা জিজ্ঞাসা করো মাল্টোজ কি, মাল্টোজের ভিতরে কি কি আছে, 2 মলিকুল অফ গ্লুকোজ, মাল্টোজ কম্পোজড অফ 2 মলিকুল অফ গ্লুকোজ। এরপরে জিজ্ঞাসা করি সুক্রোজ, তোমাদেরকে অনেক সময় আমরা ভাইবা বোর্ডে ভাইবার টেবিলে চিনি দিয়ে রাখি, চিনি দিয়ে রেখে আমরা জিজ্ঞাসা করি বলো এটা কি জিনিস,
তো তোমাদেরকে এটা বলতে বলতে হবে যে এটা কি এটা কি, এটা মানে কেমিক্যালি কি জিনিস। তোমরা কিন্তু বলো যে চিনি, তোমার কাছে কিন্তু আমরা চিনি শুনতে চাইনি, ওখানে আমরা জানতে চাচ্ছি যে ওটা কি, তুমি বলতে পারো কিনা। তুমি বায়োকেমিস্ট্রি বোর্ডে পরীক্ষা দিতে আসছো, তুমি ওটাকে সুক্রোজ বলতে পারো কিনা, এইটা আমরা জানতে চাই। তোমরা কি করো, তোমরা বলো যে এটা চিনি, তোমার কাছে তো চিনি শুনতে চাইনি, চিনি তো সবাই বলতে পারবে রে বাবা। কোন এক্সপ্রেশন আছে ম্যাম, কার্বোহাইড্রেট আছে বাট কার্ব না। আমি বুঝতে পারলাম না, কোনো এক্সপ্রেশন নাকি কোনো এক্সাম্পলের কথা বলেছো তুমি? এক্সাম্পল কার্বোহাইড্রেট সিএইচও আছে বাট কার্ব না। হ্যাঁ আছে, কয়েকটা আছে। আমি তোমাকে তুমি একটু ওই যে সত্যনারায়ণের বই আছে না, সত্যনারায়ণের যে তুমি এটা দিয়েছে জুনায়েদ খান, অতনু অতনু, হ্যাঁ তুমি হচ্ছে যে সত্যনারায়ণের বইয়ের ফার্স্ট কার্বোহাইড্রেট চ্যাপ্টারে যাবা, যে ফার্স্ট পেজটা পড়ে নেবা। এরপরে আসো সুক্রোজের কথা আমি বললাম। আচ্ছা, সুক্রোজের ভিতরে একজন বলছিল যে একজন মধ্যে প্রশ্ন করছিল যে সুক্রোজটা কেন হলো নন রিডিউসিং, তাই তো? কেন হচ্ছে যে এটা রিডিউসিং সাবস্টেন্স না, নন রিডিউসিং, তাই তো? এটা আমি পরে তোমাদেরকে ডিটেলসে দিয়ে দিয়েছি, ওটা তোমরা পরে দেখে নিও। সুক্রোজের ভিতরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, এটা কোথায় কোথায় থাকে এই জিনিসগুলো একটু জানবা। ল্যাকটোজ কি, ল্যাকটোজ আমাদের এটা এটা একটু জানতেই হয়, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। কারণ এটা শুধুমাত্র ম্যামালস এর মিল্কেই পাওয়া যায়। এই যে দেখো, খেয়াল করে দেখো যে আমাদের নিউবর্ন বেবি যারা, তারা আসলে কার উপরে ডিপেন্ডেন্ট, তারা তো দে আর সোলি ডিপেন্ডেন্ট অন মিল্ক, তাই তো? তাহলে মিল্কের ভিতরে যদি সুগার না থাকতো, আমরা তো জানি যে আমাদের ব্রেইন এক্সক্লুসিভলি ইউজ করে মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ করে হচ্ছে গ্লুকোজ। তাহলে এবার খেয়াল করে দেখো যে একটা নিউবর্ন বেবি, ওর মিল্কের ভিতরে যদি গ্লুকোজ না থাকতো, তাহলে ও কিভাবে ওর ব্রেইনকে সাপ্লাই দিত, মেটাবলিক ফুয়েল কিভাবে সাপ্লাই দিব? তো এই ল্যাকটোজের ভিতরে আছে হচ্ছে, ল্যাকটোজকে বলা হয়ে থাকে কি মিল্ক সুগার, ল্যাকটোজের আরেকটা নাম হচ্ছে মিল্ক সুগার। এর ভিতরে আছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে গ্লুকোজ মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কি। যদি কখনো থাকে যে গ্লুকোজ মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট, সরি, কখনো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কার্বোহাইড্রেট মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কি, তাহলে তোমাদেরকে এই তিনটাই বলতে হবে, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। খেয়াল করো, কার্বোহাইড্রেট মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট, তখন তোমাদের গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এই তিনটাই বলতে হবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা আমরা প্রায় এটা ভাই বাবুরে জিজ্ঞাসা করি যে আজকে সকালে তোমরা কি কি নাস্তা খেয়ে এসছো, যদি তোমরা বলো যে রুটি, তাহলে রুটিটা কি জিনিস? রুটিটা একটা স্টার্চ, তাহলে এই স্টার্চ এর ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি বলো? তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করে দেখো। সুক্রোজের ভিতরে কি থাকে, মাল্টোজের ভিতরে কি থাকে, ল্যাকটোজের ভিতরে এই সমস্ত ডাইস্যাকারাইড গুলোর ভিতরে আসলে কি কি থাকে, এই জিনিসটা একটু প্লিজ তোমরা দেখবা। তো আমরা যখন খাই, আমরা কিন্তু খাওয়ার সময় কি খাই তোমরা তো জানো, খাওয়ার সময় তো আমরা খাই হচ্ছে স্টার্চ, তাই না? আমরা খাওয়ার সময় কিন্তু খাই স্টার্চ হিসেবে, বেশিরভাগ সময় আমরা স্টার্চ হিসেবে আমরা কি খাই, ভাত খাই না? ভাত রুটি টুটি এসব খাই। তো এই ভাত রুটির ভিতরে আসলে কি থাকে, স্টার্চ থাকে। স্টার্চ ভাঙলে আলটিমেটলি আমরা যে কি পাই, এইখানে এই পাশের এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা। স্টার্চ ভেঙে আলটিমেটলি যে আমরা কি পাই, গ্লুকোজ পাই। তো আমি জাস্ট একটু দেখানো, এরপরে আমি তোমাদেরকে এই গ্লুকোজের ডাইজেশন অ্যাবজর্পশন পরে পড়াবো। পলিস্যাকারাইড আমরা অলরেডি বলে ফেলেছি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। আর আমি অলিগোস্যাকারাইডে যাইনি, কাজ অলিগো মানে ফিউ, মানে মনোস্যাকারাইড মানে যখন সিঙ্গেল ইউনিট থাকবে তখন হচ্ছে মনোস্যাকারাইড। ডাই মানে হচ্ছে যখন দুইটা মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ডে জয়েন থাকবে, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। আর অলিগো হচ্ছে ফিউ, অলিগো মানে হচ্ছে ফিউ, ফিউ মানে হচ্ছে যে 3 to 10, তার মানে 3 to 10 মনোস্যাকারাইড ইউনিট দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট তৈরি, সেগুলোকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। সাধারণত অলিগোস্যাকারাইড গুলো আমরা কখন পাই, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশনের একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে পাই আমরা। যেমন ডেক্সট্রিন, ডেক্সট্রিনটা হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড কোনটা? পলিস্যাকারাইড হচ্ছে যে যখনই মোর দেন 10 মনোস্যাকারাইড ইউনিট একটা আরেকটার সাথে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে লাগানো থাকবে, সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড।
এখন পলিস্যাকারাইডকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। পলিস্যাকারাইডের এই যে এটা তোমাদের পরীক্ষাতে আসে, ক্লাসিফাই পলিস্যাকারাইড এন্ড উইথ এক্সাম্পল। পলিস্যাকারাইডকে ক্লাসিফাই করে এক্সাম্পল দিতে বলে। তো এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড আর একটা হচ্ছে হেটেরো পলিস্যাকারাইড। তো নাম শুনেই কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু নাম দিয়ে বোঝা যায়। দেখো, নামেই পরিচয়, যে আমার একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আর এখানে আমরা বলতে পারি যে পলিস্যাকারাইড তোমাকে কিভাবে চিনবো না, এর নামেই পরিচয়, নাম দিয়ে। পলি মানে হচ্ছে অনেকগুলো, স্যাকারাইড মানে অনেকগুলো, এখানে কি থাকে, সুগার ইউনিট থাকে। আর হোমো পলিস্যাকারাইড মানে একই ধরনের স্যাকারাইড ইউনিট থাকে। একই ধরনের স্যাকারাইড ইউনিট বলতে বোঝাতে চাচ্ছি যে আমার পলিস্যাকারাইড গুলো তৈরি হয় হচ্ছে মনোস্যাকারাইড ইউনিটের পলিমারাইজেশন হয়ে, এটা হচ্ছে বায়োপলিমার, বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে পলিমারাইজেশন হয়। তো হোমো মানে সেম টাইপের, মানে যদি এটার পলিমারাইজেশন এরকম হয় যে গ্লুকোজ যোগ গ্লুকোজ যোগ গ্লুকোজ যোগ গ্লুকোজ, এটা যদি হয় সেটা হোমো পলিস্যাকারাইড। এরকম যদি ফ্রুক্টোজ যোগ ফ্রুক্টোজ যোগ ফ্রুক্টোজ, যেমন অ্যাজ ফর ইনুলিন, ইনুলিন কি দিয়ে তৈরি হয়, ফ্রুক্টোজ 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 ফ্রুক্টোজ। সেলুলোজ কি দিয়ে তৈরি হয়, গ্লুকোজ 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 গ্লুকোজ। ডেক্সট্রিন কি দিয়ে একই ধরনের জিনিস দিয়ে যে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে হোমো পলিস্যাকারাইড। আর হেটেরো পলিস্যাকারাইডটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মনোস্যাকারাইড ইউনিট আগে একসাথে হয়, একটা ডাইস্যাকারাইড ইউনিট তৈরি করে, তারপরে এটা পলিমারাইজেশন হতে থাকে। আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দেখিয়ে দিব, আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। এই পরের ছবিটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে এখানে প্রথমে কি হয়েছে, এটা হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড। আচ্ছা, ছবিটা তোমাদের ওখানে এখনো আসে নাই। প্রথমে এটা হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড, এটা হচ্ছে একটা গ্লুকোজ। আর পরে যেটা গ্যালাক্টোজামাইন, যেটা সেটা হচ্ছে আসলে একটা গ্যালাক্টোজ। তার মানে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তাহলে একই রকম কিন্তু হলো না, খেয়াল করে দেখো। স্টার্সে কি হচ্ছে, পলিমারাইজেশন হচ্ছে গ্লুকোজ 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 গ্লুকোজ, আর এখানে যদি তুমি খেয়াল করো একটা হচ্ছে গ্লুকোজ, পাশের এটা হচ্ছে কি গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুটা দুটা ডিফারেন্ট জিনিস। এই দুইটা ডিফারেন্ট জিনিসের প্রথমে আগে কি হলো, একটা গ্লাইকোসাইডিক বন্ডে দুইটা লাগলো, লাগার পরে এটা একটা ইউনিট তৈরি করলো, এই ইউনিটের তখন আবার পলিমারাইজেশন হতে থাকে। এটা বলছে রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট। এখানে তুমি দেখতে পাচ্ছ কিনা, রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট অফ গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন্স। এইগুলো যে 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 কনভার্টেন সালফেট, ডারমাটান সালফেট, তারপরে হেপারান সালফেট, হেপারিন, এই যে তৈরি করে, এরাই হচ্ছে তোমার হেটেরোপলিস্যাকারাইড। দিজ আর দ্য এক্সাম্পল অফ হেটেরোপলিস্যাকারাইড। ডায়াবেটিক পেশেন্টকে সিম্পল সুগার না দিয়ে পলিস্যাকারাইড দিতে হয়, তার কারণ হচ্ছে তোমাদেরকে একটু আগে আমি একটা ছবি দেখালাম। দেখো যে তুমি যদি গ্লুকোজ দাও, গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স 100-তে 100ই, তার মানে গ্লুকোজ দিলে গ্লুকোজের তো আর কোনো এখানে কোনো গ্লাইকোসাইডিক বন্ড থাকছে না, তো যেটা ভাঙার জন্য কোনো একটা টাইম লাগবে, ওটা তুমি যে খাওয়াই দিবা সাথে সাথে ইন্টেস্টাইনে যাবে, এটা অ্যাবজর্পশন হয়ে তোমার ব্লাডে চলে যাবে। ব্লাডে যেই সাথে সাথে তোমার কি করবে, ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বাড়ায় দিবে। আর যদি তুমি পলিস্যাকারাইড দাও, পলিস্যাকারাইড মানে ওখানে গ্লুকোজ 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 অনেকগুলো গ্লাইকোসাইডিক বন্ড আছে। তো তোমার ইন্টেস্টাইনে আসতে হবে, ইন্টেস্টাইনে আসলে প্রথমে কি হবে, স্যালিভারি গ্ল্যান্ড থেকে একটা এনজাইম আসবে, স্যালিভারি আলফা অ্যামাইলেজ আসবে। এরপরে আবার তোমার প্যানক্রিয়াস থেকে একটা আলফা অ্যামাইলেজ আসবে, এইগুলো আসবে, এই যে কিছুটা সময় নিবে, তারপরে ভাঙবে, ভেঙে তারপরে সেগুলোকে গ্লুকোজ বানাবে, গ্লুকোজ বানানোর পর তারপরে যে অ্যাবজর্পশন হবে, এই যে একটা টাইম কনজিউমিং প্রসেস, অনেকটা টাইম লেগে যাবে। এই কারণে তার ব্লাডের গ্লুকোজ লেভেলটা শার্প রাইজ করবে না। এবং আমাদের মূল উদ্দেশ্য কি থাকে, ডায়াবেটিক পেশেন্টদের একটা নর্মাল পেশেন্টদের সাথে ডিফারেন্স এটাই যে আমার নর্মাল মানুষের, আমি যখন কার্ব খেয়ে ফেললাম বা সুগার খেলাম, আমার ব্লাড গ্লুকোজ লেভেল হাই হয়ে গেল, সাথে সাথে যে শিখে করবে, প্যানক্রিয়েটিক বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশন করাবে, ইনসুলিন সিক্রেশন করায় আমার সেলের ভিতরে পাম্প করে ঢুকাই দিবে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তো এটা নাই, তার তো ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে, আইদার তার ইনসুলিন ডেফিসিয়েন্সি অ্যাবসোলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি আছে, অথবা তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। কাজে ও তার ইনসুলিন তো ওখানে ওয়ার্ক করবে না। তারপরে কি হবে, তুমি যে গ্লুকোজটা দিলা ওর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই, সাথে সাথে যে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক হাই করে দিল, বাট সেটা তোমার সেলের ভিতরে ঢুকাতে পারলো না, ও আলটিমেটলি হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। এই জন্য আমরা সবসময় ডায়াবেটিক পেশেন্টকে, মানে উই শুড অ্যাভয়েড সিম্পল সুগার ফর ডায়াবেটিক পেশেন্ট, ওদেরকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিব।
আচ্ছা, এরপরে আমরা আসি স্টার্স। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমি আরেকটু পরে শেষ করবো। আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে তোমরা যদি চাও তোমরা একটু জানিও, তাহলে অভিজিৎ সরকার, জ্যোতি, ও তো আসলে এই জিনিসটা ইয়ে করেছে আর কি, ওই বোধহয় এটা অর্গানাইজ করেছে। ওর সাথেও তোমরা কথা বলে নিও, যদি চাও এটা আমরা কন্টিনিউ করতে থাকবো। তো স্টার্স যেটা, সেটা হলো যে আমাদের এটা আমরা জানি যে মেজর মানে প্ল্যান্ট সেলে যে স্টোরড কার্বোহাইড্রেট থাকে সেটাই হচ্ছে স্টার্স। এটা দুই ধরনের পলিস্যাকারাইড থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ যেটা যেটা সেটা হচ্ছে স্ট্রেট চেন, আর অ্যামাইলোপেকটিন যেটা সেটা হচ্ছে ব্রাঞ্চিং। তোমরা এটাও জানো যে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে লিনিয়ার আনব্রাঞ্চড একটা চেইন তৈরি করে। আর যখনই যে 6 পজিশনে একটা করে 6 পজিশনে যখন যে একটা করে লাগে, 1,6 যখন গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হয় সেখানে একটা একটা করে ব্রাঞ্চিং তৈরি হয়ে যায়। তো এটা আর স্টার্চ এবং গ্লাইকোজেনের ভিতরে ডিফারেন্সটা কি এটাও তোমরা একটু দেখে নিবা নিজেরা। আমি একটু জাস্ট মুখে বলে যাই। একটা হলো যে তোমরা তো জানো যে এটা হচ্ছে স্টার্চটা হচ্ছে প্ল্যান্টের স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ, আর গ্লাইকোজেন হচ্ছে যে হিউম্যান বিং এর স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ। কিন্তু গ্লাইকোজেন কিন্তু আমরা অনেক বেশি জমা রাখতে পারি না, এটা হচ্ছে এটা আমাদের একটা লিমিটেশন, আমরা অনেক বেশি জমা রাখতে পারি না। আর গ্লাইকোজেন আর স্টার্চের ভিতরে সিমিলারিটি বেশি, একটা ডিসিমিলারিটি এটাই যে গ্লাইকোজেনে তোমার এই ব্রাঞ্চিংটা অনেক বেশি। এটা দেখো স্টার্চ, এই যে এটা হচ্ছে অ্যামাইলোজ, এই যে চেনটা সেটা 1,4 গ্লাইকোসাইড আছে। তোমাদের এখানে ছবিটা একটু দেরিতে আসছে বোধহয়। আমি অবশ্য পরের স্লাইডে চলে আসছি। আমি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন এটা দেখাচ্ছি। জি ম্যাডাম, কন্টিনিউ করবেন। আচ্ছা, তোমরা এটা দেখো, অ্যামাইলোজ এই স্ট্রেট চেন, আর এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। যেখানে যেখানে দেখো ব্রাঞ্চিং হয়েছে এটাই হচ্ছে অ্যামাইলোপেকটিন, তোমরা হয়তো জানো এটা। পরের ছবিটাতে তোমাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করেছি যে এই ইট মাইট বি স্টার্চ, ইট মাইট বি গ্লাইকোজেন। তো এখানে গ্লাইকোজেনও কি দিয়ে তৈরি? আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, স্টার্চও আলফা গ্লুকোজ দিয়ে তৈরি। তো এই যে 1,4 আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, খেয়াল করে দেখো, এই যে 1,4 আলফা আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যখন তৈরি হবে সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে তোমার স্ট্রেট চেন। আর যেখানে যে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করবে সেখানে সেখানে একটা ব্রাঞ্চিং হবে। আমাদের গ্লাইকোজেন, তোমরা জানো যে আমাদের বডিতে কিছুটা গ্লাইকোজেন জমা থাকে, কারণ ওই যে তুমি একটু আগে একটা মেয়ে প্রশ্ন করছিলে যে একটা ডায়াবেটিস নাই একটা নর্মাল পার্সন, সে তো হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবে। হাইপোগ্লাইসেমিক শকে সাধারণত যায় না। যায় না কেন জানো? সেটা হচ্ছে যে আমার বডিতে মাসলে আর হচ্ছে লিভারে দুইটা জায়গায় এই গ্লাইকোজেন স্টোর থাকতে পারে। তার ভিতরে মাসলের গ্লাইকোজেনটা ভেঙে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে পারে না, বাট লিভারের গ্লাইকোজেনটা ভেঙে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে পারে এবং মোটামুটি কনস্ট্যান্ট রাখতে পারে। তো যেটা হয় যে তোমার যখনই ব্লাড গ্লুকোজ লেভেল ফল করতে থাকে তখনই সাথে সাথে কি হয়, এখানে গ্লুকাগনটা আপার হ্যান্ড নিয়ে নেয় আর ইনসুলিনটা তখন সাপ্রেস হয়ে যায়। যখন ইনসুলিন সাপ্রেস হয়ে যায় তখন এই ভাঙা শুরু হয়ে যায় তোমার বডির ভিতরে গ্লাইকোজেন। তো এই যে আমাদের বডিতে কিছুটা গ্লাইকোজেন জমা রাখতে হবে, এই গ্লাইকোজেন জমা রাখলেই যেন তুমি একটা নর্মাল ইন্ডিভিজুয়াল হিসাবে হাইপোগ্লাইসেমিক শকে চলে যেতে না পারো। তাকে কখন কন্ট্রোলে বেশি ম্যাম, জি একে আমরা পার্সেন্টেজে বের করবো যে এর ক্ষেত্রে উপরে যে খাবার দিচ্ছে তাকে কখন 50 গ্রাম বেশি, 50 গ্রাম গ্লুকোজের বেশি হতে পারবে কিনা। হ্যাঁ, যে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্সটা সবসময় পার্সেন্টেজে বের করব, কারণ নিচে থাকবে হচ্ছে যে তোমার ব্লাড গ্লুকোজ কত হলো 50 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে, আর উপরে থাকবে হচ্ছে যে তুমি অন্য যে খাবারটা দিয়ে তুমি টেস্ট করতে চাচ্ছ, যে টেস্ট মিলটা দিচ্ছ সেটা দেওয়ার পরে তোমার গ্লুকোজ কত আসলো, এইটা দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে, দিয়ে তুমি পার্সেন্টেজে সবসময় বের করবা। তাহলে জিনিসটা একটু ভিজিবল হয়, নাহলে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে খেয়াল করে দেখো, এই যে আমার বডিতে যদি একটা সেলের ভিতরে যদি যে গ্লুকোজ হিসেবে সেলের ভিতরে যদি জমা থাকতো, তোমাদের কি এই অসমোটিক প্রেসার সম্পর্কে আশা করি তোমাদের একটা আইডিয়া আছে। সেটা হলো যে অসমোটিক প্রেসার কার উপরে ডিপেন্ড করে? নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে না সাইজ অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে?
এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলের উপরে, নট সাইজ অফ দ্য পার্টিকেল। তো যখন তুমি তোমার সেলের ভিতরে গ্লুকোজ গুলো যে যদি গ্লাইকোজেন হিসেবে স্টোর না হতো তাহলে কি হতো? প্রত্যেকটাই মনে করো একটা গ্লাইকোজেনের ভিতরে তো অসংখ্য গ্লুকোজ আছে, কয়েক লাখ গ্লুকোজ আছে। তো এই গ্লুকোজ যদি একটা সেলের ভিতরে যেত তাহলে কি হতো? ডিসইকুইলিব্রিয়াম হয়ে যেত না, অসমোটিক ডিসইকুইলিব্রিয়াম হয়ে যেত। মানে ওর ভিতরে সলিউট অনেক বেড়ে গেছে, ব্লাড থেকে সব ওয়াটার টেনে সেলের ভিতরে নিয়ে যেত, আলটিমেটলি সেল সোয়েলিং হয়ে যেত, সেলটা বার্স্ট হয়ে যেত। এইটা প্রিভেন্ট করার জন্য আমার বডি কি করে, আমার বডি সব গ্লুকোজ গুলোকে জমা বাঁধায় মানে বায়োপলিমার করে ওটাকে বানায় ফেলে গ্লাইকোজেন। যে মুহূর্তে এটা গ্লাইকোজেন কনভার্ট হয়ে গেল তখন কি হয়ে গেল, এই গ্লাইকোজেনটাকে কিন্তু আমি একটা সিঙ্গেল মলিকুল হিসেবে তখন কাউন্ট করব। তখন কিন্তু আর তখন ওই যে গ্লুকোজ কতগুলো গ্লুকোজ সেটা কিন্তু এখানে আসবে না। একটা গ্লাইকোজেন মানে একটা সিঙ্গেল মলিকুল অফ গ্লাইকোজেন। তাহলে একটা সিঙ্গেল মলিকুল হিসেবে যতটুকু অসমোটিক প্রেসার দেওয়ার ততটুকুই দিবে। এই কারণে আমার এই অসমোটিক ডিসইকুইলিব্রিয়ামটা হবে না। জিআই এর মান 100 এর বেশি হওয়া সম্ভব কিনা, কারণ একটু হ্যাঁ 100 বেশি তো হওয়া সম্ভব। যদি উপরে ওইটা বেশি হয়ে যায় তাহলে 100 বেশি হতে পারে। 100 বেশি না, না 100 বেশি, সরি 100 বেশি তো কখনো হবে না। 100 বেশি কখনোই হবে না। এটা তো তুমি কম্পেয়ার করতেছো কার সাথে? গ্লুকোজের সাথে। এটা 100 বেশি কখনোই হবে না। মানে যদি তার জিআই সবচেয়ে বেশি হয় তাহলে কত হবে? গ্লুকোজের সমান হবে। গ্লুকোজের মানে নিচে তুমি 50 গ্রাম গ্লুকোজ খাওয়ালে ব্লাড গ্লুকোজ লেভেল যত পেয়েছো, উপরে যে 50 গ্রাম যে খাবারটা খাওয়ালা সেটা খাওয়ায় সেম সেম পালা, তাহলে আলটিমেটলি কি হবে? তোমার 1 হবে। এই 1 কে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 100 হবে। তো আলটিমেটলি 100 হচ্ছে হাইয়েস্ট, 100 বেশি হবে না। তুমি আজকে একটু ইন্টারনেটে যে গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে একটু পড়ালেখা করো, দেখে নিও যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড গুলোর, আমি আসলে আমার স্লাইডে নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা আমি তোমাদেরকে যেটা পাঠাবো না ওটাতে আমি দিয়ে দিব না। দেখো যে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বিলো মানে 50 থেকে 70 তাদেরকে বলা হয় মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। যেগুলো হচ্ছে যে লেস দেন 50, 50 চেয়ে কম যেগুলো সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, 50 কমে। আর 50 থেকে 70 হচ্ছে মিডিয়াম, আর 70 এন্ড অ্যাবাভ 70 থেকে 100 এর ভিতরে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স ওদেরকে আমরা বলে থাকি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। আচ্ছা গ্লাইকোজেনের কম্প্যাক্টনেসটা অনেক বেশি এবং মানে রাদার দেন স্টার্চের চেয়ে গ্লাইকোজেনের কম্প্যাক্টনেসটা অনেক বেশি থাকবে। কারণ কি, আমি যে বললাম যে তোমার বডির ভিতরে একটা মলিকুল বানায় রাখতে হবে, বাট অনেক অনেক বেশি এনার্জি, অনেক বেশি এনার্জিকে একটা ছোট মলিকুল বানায় রেখে দিতে হবে। হ্যাঁ পার্সেন্টেজ 100 বেশি হয় না। থ্যাংক ইউ। আমি ওই হঠাৎ করে মানে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য ভুল বলেছি। 100 বেশি কখনো পার্সেন্টেজ হয় না, কারণ আমরা একটা পার্সেন্টেজ দিয়ে এক্সপ্রেস করি। তো গ্লাইকোজেনের স্ট্রাকচারটা সাধারণত দেখো এরকম হয়, এরকম একটা কম্প্যাক্ট একটা বলের মতো। তোমরা উলের বল দেখেছো কিনা? অনেকটা উলের বলের মতো এরকম হয়ে যায়, কারণ অসংখ্য ব্রাঞ্চিং থাকে এখানে। যত বেশি ব্রাঞ্চিং থাকবে তত বেশি এটা কম্প্যাক্ট হবে। এই কম্প্যাক্টনেসটা ক্রিয়েট করার জন্যই কিন্তু ব্রাঞ্চিংটা অনেক বেশি থাকে। তাহলে তোমরা কিন্তু একটা ডিফারেন্স পেয়ে গেলে স্টার্চের সাথে গ্লাইকোজেনের। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে যে এটাতে এটা অনেক বেশি কম্প্যাক্ট, মানে ব্রাঞ্চিংটা অনেক বেশি থাকে। গ্লাইকোজেনে ব্রাঞ্চিংটা অনেক বেশি থাকে। আচ্ছা তোমরা খেয়াল করো, আমি আবার উল্টাপাল্টা বলে